অ্যাগামেমননের অলীক স্বপ্ন। দেবরাজ জিউস কিন্তু তেথিসকে মিথ্যা আশ্বাস দেননি। অ্যাকিলিসের সম্মান পুনরুদ্ধারের জন্য তিনি মনে মনে একটি ফন্দি আঁটলেন। প্রত্যক্ষ সাহায্যে না গিয়ে তিনি একটি অলীক স্বপ্নে অ্যাগামেমননকে বিভ্রান্ত করতে চাইলেন। ঘুমের রাজ্য থেকে তিনি এক মায়াবিনী স্বপ্নকে ডেকে পাঠালেন। তাকে পাঠালেন ঘুমন্ত অ্যাগামেমননের কাছে। নির্দেশ দিলেন তাকে কি কি করতে হবে। আদেশ পাওয়া মাত্র অনুচরটি নেমে এলো গ্রিক শিবিরে। অ্যাগামেমনন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কুহুকিনী স্বপ্ন তাকে বলে উঠল, হে আত্রেউস পুত্র অ্যাগামেমন, তুমি এখন নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছ? মাথার উপর তোমার এখন বিরাট দায়িত্ব। সমস্ত দেশবাসীর আশা আকাঙ্ক্ষার বোঝা নিয়ে কেউ কীভাবে ঘুমোতে পারে? ওঠো, জাগো, দেবরাজ জিউসের দৈববাণী, এই মুহূর্তে তোমার সৈন্যরা যদি ট্রয় আক্রমণ করে তাহলে তাদের পরাজয় অবশ্যম্ভাবী। এই সুযোগ নষ্ট করো না। ঘুম ভেঙে গেল অ্যাগামেমননের। ঘুম জড়ানো চোখে চারদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই। বুঝলেন স্বয়ং জিউস স্বপ্নের মধ্য দিয়ে তাঁর ইচ্ছার কথা জানিয়ে দিয়ে গেলেন। আর কাল বিলম্ব না করে তিনি উঠে পড়লেন। ঘুমের শেষ রেশটুকু কেটে গেছে। তার দু চোখে তখন ট্রয় বিজয়ের ঘোর লেগে রয়েছে। প্রথমে তিনি নিজেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করলেন, গায়ে দিলেন বর্ম, পায়ে পড়লেন যুদ্ধের উপযুক্ত সুদৃশ্য পাদুকাটি, কোমরে ঝোলালেন তার পিতার দেয়া অক্ষয় তলোয়ার। তারপর তিনি তার সব সেনাপতিকে ডেকে পাঠালেন। নিভৃত কক্ষে জরুরি সভা বসল। সবাইকে খুলে বললেন দেবরাজ জিউস প্রদত্ত স্বপ্নের কথা। এই কথা শোনা মাত্রই গ্রীকপতিরা প্রবল উৎসাহ ও উদ্দীপনা চিৎকার করে উঠলেন। তাদের মধ্যে জয়ের জন্য নতুন উৎসাহ দেখা দিল। সঙ্গে সঙ্গে তারা ডাক দিলেন নিজ নিজ সৈন্যদের। দীর্ঘদিন ধরে যুদ্ধ করে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। এই যুদ্ধ কবে শেষ হবে তারও কোনো ঠিক ছিল না। প্রত্যেকেরই মনে তখন বাড়ি ফিরে যাওয়ার বাসনা। সবাই চাইছিল এই যুদ্ধের অবসান। সেনাপতিদের মুখে রাজা অ্যাগামেমনের দৈববাণী পাবার সংবাদ শুনে তারা আনন্দে লাফিয়ে উঠল। মৌমাছির ঝাঁকের মতো তারা সবাই ছুটে এলো রাজার কাছে। তার নিজের মুখ থেকে সবকিছু শুনতে চায়। বিশাল সৈন্যবাহিনীর সামনে এসে দাঁড়ালেন অ্যাগামেমন। তারপর উচ্চ গম্ভীর কণ্ঠে আহ্বান জানালেন সবাইকে। বললেন, গ্রীসের মাননীয় বীর সেনাপতিগণ এবং সমবেত সৈনিক পুরুষ, আপনারা কেবল যোদ্ধাই নন, আমার বন্ধুও বটে। সমস্ত গ্রীকবাসীর আশা ভরসা আপনারাই। সুযোগ সবসময় আসে না, কিন্তু একবার তো আসেই। আজ সেই মুহূর্ত। এই মুহূর্তে আপনাদের সব ক্লান্তি এবং আলস্য কাটিয়ে উঠতে হবে। দৈববাণী মিথ্যা হবার নয়। ট্রয়ের অধিপতি রাজা প্রিয়ামের মাথা নত করার দিন এসে গেছে। স্বপ্ন যদি সত্য হয় তাহলে খুব শীঘ্রই তাকে আমাদের কাছে হাতে পরাজয় হবে। তাই আমি আপনাদের নায়ক হয়ে অনুরোধ করছি, আর একদিনও সময় নষ্ট করা উচিত হবে না। আপনারা উঠুন, জাগুন। জানি আপনারা সবাই ক্লান্ত, তবু আপনারা সবাই বিশ্রাম সুখ ত্যাগ করুন। উত্তম খাদ্যদ্রব্যে দেহ এবং জঠরকে সন্তুষ্ট করুন। তারপর প্রবল উৎসাহের সঙ্গে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ুন। আজ রাতের মধ্যেই প্রত্যেকটি সৈন্য যেন তাদের বর্ষায় নতুন করে শান দিয়ে নেন। বর্মগুলিকে পরিষ্কার করে ফেলেন। অশ্বদের অতি উত্তমভাবে আহার করান, আর রথের চাকাগুলিকে ভালোভাবে পরীক্ষা করে নেন। বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। এমনভাবে নিজেদের প্রস্তুত করবেন যে আর আপনারা ক্ষণিকের জন্য বিশ্রাম পাবেন না। আপনাদের হস্তধৃত বর্ষা এবং বর্ম ভিজে উঠবে আপনাদের পরিশ্রমের ঘামে। এইভাবে যুদ্ধ চলবে সারাদিন। সন্ধ্যার আগে আপনারা অশ্বরা মুহূর্তকালের জন্য বিশ্রামের সুযোগ পাবেন না। আমি রাজা আগামেমন আদেশ করছি, দেশের স্বার্থে যদি কোনো সৈনিক আমার আদেশ লঙ্ঘন করেন তাকে কখনই ক্ষমা করা হবে না। তাকে হয় কুকুরের নয়তো শকুনের খাদ্যে পরিণত হতে হবে। মনে রাখবেন, এই যুদ্ধ আমার একার নয়, সবার যুদ্ধ। এ দেশের যুদ্ধ। এ জয় সমগ্র গ্রীসের জয়। রাজা উদাত্ত আহ্বান বৃথা গেল না। সমবেত সৈন্যদের প্রবলভাবে নাড়া দিল। পাহাড়ের গায়ে সমুদ্রের জল যেন গর্জন করে আছড়ে পড়ে, ঠিক সেইভাবে তারা চিৎকার করে রাজার আদেশের সমর্থন জানালো। তারপর তারা সুশিক্ষিত সৈন্যের মতো শৃঙ্খলাবদ্ধ হয়ে ফিরে গেল নিজেদের জাহাজে। অস্ত্রশস্ত্রে নতুন করে শান দিল। অতি উত্তম খাদ্যে নিজেদের পেট ভরালো। যার নিজের উপাস্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করল যেন বিপুল বিক্রমে তারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে, আর শেষ পর্যন্ত যেন অক্ষত অবস্থায় বেঁচে থেকে নিজেদের ফেলে আসা সংসারে ফিরে যেতে পারে। রাজা আগামেমনও বসেছিলেন না। তিনি 5 বছর বয়সে একটি সুন্দর বাছুর বলি দিলেন জিউসের উদ্দেশ্যে। প্রার্থনা জানালেন যেন ট্রয় তিনি ধ্বংস করতে পারেন। ট্রয়ের বীর যোদ্ধা হেক্টর এবং তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে যেন নিশ্চিহ্ন করে দিতে পারেন। অ্যাগামেমনের দেয়া বলিটুকু জিউস গ্রহণ করলেও অ্যাগামেমনের প্রার্থনা তিনি কান দিলেন না।
কারণ সমস্ত কিছুই তো তার পরিকল্পিত ছলনায় ঘটছিল, আর মনে প্রাণে তিনি গ্রীসের পতনই চাইছিলেন। বলির প্রসাদ এবং জিউসকে উৎসর্গকৃত সোমরাজ পান করার পর আগামীমনের আর সেই রাত্রিকে নষ্ট করতে চাইলেন না। সমস্ত সেনাপতিদের পুনরায় একত্রিত করে রণহুঙ্কার দিলেন, আদেশ করলেন আর এক দণ্ড সময় নষ্ট না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। সেনাপতিরা প্রস্তুত ছিল হাজার হাজার সৈন্য। সেনাপতিদের নির্দেশ পেতেই ঝাঁকে ঝাঁকে তারা বেরিয়ে এলো নিজেদের জাহাজ ও তাঁবু ছেড়ে। সকলে মিলিত হলো স্কামান্ডার নদীর উপকূলে, আর সেনানায়কের মতো দীপ্ত ভঙ্গিতে তাদের মাঝে দাঁড়িয়ে রইলেন আগামেমন, যেন সতর্ক প্রহরী। জিউস পূর্বেই ঠিক করে রেখেছিলেন তার পরবর্তী কাজ কী হবে। অচিরেই সেই কাজটি সম্পন্ন করলেন। রামধনুর দেবী আইরিসকে তিনি দেখে পাঠালেন, কারণ অতি দ্রুত কোনো কাজ সমাধা করতে আইরিসের জুড়ি ছিল না। ঝোড়ো বাতাসের থেকেও তার গতি ছিল দ্রুত। নিমেষেই দেবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে পারতেন। আইরিস এসে দাঁড়াতে জিউস বললেন, শোনো আইরিস, তোমাকে আমি রেখেছি একটি বিশেষ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য। কাজটি অতি দ্রুত করা প্রয়োজন, সেটি একমাত্র তুমিই পারো। দেবদেবীকে নতমস্তকে অভিবাদন করে আইরিস বললেন, বলুন প্রভু, সে কি কাজ? যা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। পাত্রীহেরা শুনতে পায়, সেই কারণে জিউস অতি নিম্নস্বরে বুঝিয়ে দিলেন কর্তব্য। মুহূর্তমাত্র বিলম্ব না করে আইরিস ছুটে গেলেন ট্রয় শিবিরের সীমানায়, একেবারে রাজা প্রিয়ামের ঘরে। প্রিয়াম তখন তার সেনাপতিদের সঙ্গে গুপ্ত সভাকক্ষে আলোচনায় ব্যস্ত ছিলেন। তার পাশে দাঁড়িয়ে ছিলেন যুবরাজ হেক্টর। প্রিয়ামের অন্যতম পুত্র পেলাইটিসে গ্রিকদের গতিবিধি লক্ষ্য করার জন্য ট্রয় নগরীর সুউচ্চ দুর্গের মাথায় বসে থাকতেন। আইরিস তখন পেলাইটিসের কণ্ঠস্বর নকল করে বলে উঠলেন, হে রাজন, চারদিকে যখন যুদ্ধের ঘনঘটা, তখন আপনি ধীর এবং অলস ভঙ্গিতে শান্তির কথা বলে চলেছেন। আপনার আলস্য দেখে মনে হচ্ছে আবার আমরা যুদ্ধ শেষ করে শান্তির রাজত্বে ফিরে গেছি, কিন্তু তা নয়। গ্রিক সৈন্যদের মতো দুর্ধর্ষ এবং শক্তিশালী যোদ্ধা আমি খুব কমই দেখেছি। তারা আপনার মতো শান্তির স্বপ্ন দেখে বিশ্রাম করছে না। তারা আমাদের এই ট্রয় নগরে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। গাছের পাতা যেমন অসংখ্য, সমুদ্রে বাড়ি যেমন অগণ্য, সমবেত গ্রিক সৈন্য ঠিক তেমনই অসংখ্য আর বিশাল। অতএব হে রাজন, আর বসে সময় নষ্ট করার কোনো অর্থই হয় না। তারপর সামান্য সময়ে বিরতি নিয়ে প্রিয়ামের অন্য পুত্র যুবরাজ হেক্টরের উদ্দেশ্যে আইরিস বললেন, যুবরাজ, আপনার বীরত্বের কথা সর্বজন বিদিত। আপনিও আর নিশ্চিপের মতো বসে থাকবেন না। রাজা প্রিয়ামকে সাহায্য করার জন্য বিভিন্ন স্থান থেকে যেসব মিত্রশক্তি উপস্থিত হয়েছেন, আপনি তাদের সকলকে একত্রিত করুন। আপনি তাদের আদেশ করুন এই মুহূর্তে তারা যেন তাদের সৈন্য সামন্ত প্রস্তুত করেন, কারণ সামনেই এক বিরাট যুদ্ধ আপনাদের জন্য অপেক্ষা করছে। যতই কেন পেলাইটিস কণ্ঠস্বর নকল করে আইরিস কথা বলুন, হেক্টর ছিলেন অভিজ্ঞ যুবক। তিনি বুঝলেন দেবী কণ্ঠ, বুঝলেন দৈববাণীর কি ইচ্ছা। নিমেষে সভা ভঙ্গ করে সৈন্য এবং সেনাপতিদের ডাক দিলেন চরম যুদ্ধের জন্য। অচিরেই দেখা গেল সমস্ত মিত্র সেনাকে পাশে নিয়ে ট্রোজান রণশক্তি সমবেত হয়েছে ট্রয় নগরীর যুদ্ধ সীমান্তে।